তার মানে আরো 10টা জেলা যুক্ত করতে আমরা চাইব। আমরা বর্তমান সরকার চাচ্ছে এবং চাইবে এবং তা বাস্তবায়ন করবার জন্য প্রকল্প গ্রহণ করবে। আজকে রেল মন্ত্রণালয়ের সর্বশেষ কার্যক্রম সামগ্রিক কানেক্টিভিটি, সামগ্রিক সেবা কি পর্যায়ে আছে এবং উত্তরণের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি কার্যক্রম চলমান আছে এবং আগামীতে কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে সে বিষয়ে একটা মিটিং ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা জেনেছেন, দেখেছেন, বুঝেছেন এবং তার মতামতও যুক্ত করেছেন। আমরা সেই সামগ্রিক যোগাযোগ কানেক্টিভিটি এবং সেবার মান নিয়ে একটা পর্যালোচনা পূর্বক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেটাই ছিল আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং নির্দেশনায় রেল মন্ত্রণালয়ের বর্তমান কাজ এবং আগামী দিনের করণীয় বিষয়ক আলোচনা। তো সেটা সমাপ্তি হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে, বেশ কিছু পদক্ষেপ এবং প্রকল্প গ্রহণে প্রয়োজনীয়তাও নিশ্চিত হয়েছে, অথবা যে প্রয়োজন ছিল সেটা বাস্তবায়ন হতে যাওয়ার প্রক্রিয়া অনুসরণ করতে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই আমরা বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছি, যেমন আখাউড়া সিলেট, সিরাজগঞ্জ বগুড়া, সেটা তো আছেই। অ্যাট দ্য সেম টাইম আমাদের ধীরাশ্রমে একটা আইসিডি কন্টেইনার প্রকল্প ইতিমধ্যে পাশ হয়েছে এবং ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার যে রাস্তা সেটা কিছু মিটার গেজ, কিছু হচ্ছে আপনার ব্রড গেজ। তো মিটার গেজ যেখানে আছে, বিশেষ করে টঙ্গী থেকে আখাউড়া এবং লাকসাম থেকে সিলেট এতটুকু মিসিং লিঙ্ক আছে, সেটা ডুয়েল গেজ ডাবল লাইন হবে, সেই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। অ্যাট দ্য সেম টাইম ঢাকা থেকে কুমিল্লা একটা কর্ড লাইন, এটাও খুব জরুরি, সে ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং এটা বাস্তবায়ন করবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করার তাগাদা এসেছে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি যে এই মুহূর্তে বাংলাদেশে 49টি জেলা রেল যোগাযোগের সাথে যুক্ত আছে। তো আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল 64 জেলাকেই আমরা রেল যোগাযোগের সাথে যুক্ত করতে চাই। সেই লক্ষ্যে নতুন আরো 10টি জেলাকে কিভাবে রেল সংযোগ বা রেল যোগাযোগ বা রেল সেবা নিশ্চিত করা যায় সে ব্যাপারে রেল লাইন এবং তার সার্ভিস প্রসারিত করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে এবং সেটা বাস্তবায়ন করবার জন্য একটা প্রেজেন্টেশন আগামী দিনের সম্ভাব্য প্রেজেন্টেশন, সম্ভাব্য আপনার রেল লাইন, এটা আমরা উপস্থাপন করেছি। তার মানে আরো 10টা জেলা যুক্ত করতে আমরা চাইব। আমরা বর্তমান সরকার চাচ্ছে এবং চাইবে এবং তা বাস্তবায়ন করবার জন্য প্রকল্প গ্রহণ করবে। না, যেগুলো আছে সেটা তো আছে, যেখানে একেবারে নেই, যেমন মানিকগঞ্জ ঢাকার কাছে নেই, তো আমরা চাচ্ছি যে যেহেতু কমিউটার ট্রেন চালুর একটা ব্যবস্থা আমাদের অঙ্গীকার আছে, যেমন ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা টঙ্গী, জয়দেবপুর, এট দ্য সেম ঢাকা মানিকগঞ্জ, ঢাকা নরসিংদী, তো মানিকগঞ্জ ট্রেন যোগাযোগ নেই। তো আমরা ঢাকা মানিকগঞ্জ এটা করার একটা সিদ্ধান্ত নিয়েছি যে কমিউটার ট্রেন, মানে ঢাকার থেকে মানুষ তার ব্যবসা কর্ম সবকিছু ছেড়ে পাশের জেলাগুলিতে দ্রুততম সময় আসতে পারে এবং যেতে পারে কাজ ছেড়ে। এই ধরনের একটা কানেক্টিভিটি করার চিন্তা। ঢাকা থেকে কুমিল্লা কর্ড লাইন নিয়ে আপনি যেটা বলেছেন সেটা ভাবনা ছিল, আর আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি, এটা হলো চাচ্ছি, এটা হলো পার্থক্য। কর্ড লাইনটা দরকার, প্রায় 80 থেকে 82 কিলোমিটার পথ কমে যায়, এটা আমরা সবসময় শুনছি, কিন্তু এটা বাস্তবায়ন করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে। দিস দ্য ডিফারেন্স। আরেকটি কথা আপনি বলছেন যে রেল লাইন বানাচ্ছেন, লোকোমোটিভ বা ক্যারেজ থাকছে কিনা। বিগত আমলে যে কাজগুলি হয়েছে সেখানে রেল লাইন হয়েছে, ক্যারেজ বা লোকোমোটিভের কোনো সন্ধানই নাই। এরকম আমরা এবার সেখান থেকে বেরিয়ে এসেছি সম্পূর্ণভাবে। ডিপিপি পাস হওয়ার সময় ট্রেন লাইন হবে, অ্যাট দ্য সেম টাইম লোকোমোটিভ এবং ক্যারেজ আয়োজন ওই ডিপিপির মধ্যেই থাকবে। এই জন্য আলাদা প্রকল্প না, সমন্বিত প্রকল্প হবে, যাতে ট্রেন লাইনটা নির্মাণ শেষ হলো একই সাথেই ট্রেন চলাচল শুরু করবে। এরকম ভাবে হবে প্রজেক্ট। যেগুলি আসবে সবগুলি প্রজেক্টই ওই বিবেচনায় হবে, বিচ্ছিন্ন ভাবে হবে না। লাইন, ক্যারেজ আর লোকোমোটিভ ভিন্ন ভিন্ন প্রকল্প ভিন্নভাবে বাস্তবায়ন হবে না, সমন্বিত ভাবে হবে।
না, ফিজিবিলিটি টেস্ট আমাদের হয়েছে অনেকটা বলি হয়েছে। তো এই মুহূর্তে অ্যালাইনমেন্ট চেঞ্জ করার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা যে ফিজিবিলিটিটা করেছি, আগের যে অ্যালাইনমেন্ট আছে সেইটাকে আপনার অনুসরণ করে করেছি, এবং এখনো পর্যন্ত যে প্রকল্প নিতে চলেছে সেটাকে অনুসরণ করে আমরা অগ্রসর হচ্ছি। অ্যালাইনমেন্টের চেঞ্জের কোনো প্রয়োজন আমরা দেখছি না, এরকম দাবিও দেখছি। বাস স্ট্যান্ড সরানো না, আমি একটু কারেকশন করি, আমি বুঝেছি আপনার প্রশ্ন। বিষয়টা হচ্ছে আমাদের ডিপো, যেমন ধরেন গ্যাপ, একটা বাস স্ট্যান্ডে 12 ঘন্টা 18 ঘন্টা 24 ঘন্টা থাকছে, আমরা মনে করছি যে ডিপোতে বাস থাকবে, সে ছাড়ার কিছু আগে আসবে, এসে সে প্যাসেঞ্জার নিয়ে বাস স্ট্যান্ডের যে ইউজ সেটা হবে। কিন্তু দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বাস স্ট্যান্ডে থেকে যে যানজট তৈরি হচ্ছে, যে অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, ওইটার পরিবর্তন চাচ্ছি। যেমন ধরুন মহাখালী বাস স্ট্যান্ড থাকছে আপাতত, এটা স্থায়ীভাবে সরানো হবে উত্তর একটা জায়গায়, সেখানে 50 বিঘা জায়গা একবার করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মহাখালী বাস স্ট্যান্ডে যে জ্বর তৈরি হচ্ছে বাসে, সেখানে সার্ভিসটা নিশ্চিত করা যাচ্ছে না বিধায় যেসব বাস ছাড়বে সেটা মহাখালী বাস স্ট্যান্ড ব্যবহার করবে। অতিরিক্ত যে সমস্ত বাস ছাড়ার জন্য ধরেন সে হয়তো 12 ঘন্টা তাকে অপেক্ষা করতে হচ্ছে, তারপর সে টিপে যাবে, সে 12 ঘন্টা মহাখালী বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে পারবে না, সে 300 ফিটের আমাদের ওখানে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে টেম্পোরারি ভাবে, ওখানে ডিপো হিসেবে ব্যবহার করবে। বাস স্ট্যান্ড সবগুলি সরবে, কিন্তু এই যে রাতারাতি সরে যাচ্ছে আমি তা বলছি না। যেমন ধরুন সায়দাবাদ বাস স্ট্যান্ড, সেটাকে কাজপুরে একটা জায়গায় সেট করা হচ্ছে, বাস স্ট্যান্ড করা হচ্ছে, স্থায়ী সেট না, সে ওখানে শিফট হয়ে যাবে, পর্যাপ্ত সুবিধার পরে কেবলমাত্র চলে যাবে। এখন ডিপো হিসেবে ব্যবহার হবে, শুধুমাত্র ওই স্ট্যান্ড থেকে যে বাসগুলি দ্রুততম সময় সারবে, একটা নির্দিষ্ট টাইম ওই স্ট্যান্ডে থাকবে, বাকি টাইম সে পাশের ডিপোতে গিয়ে থাকবে। এটা হচ্ছে সিদ্ধান্ত। না, যে সমস্ত প্রকল্প চীনের আগ্রহ থাকবে এবং চীন যে প্রক্রিয়া বাস্তবায়ন করতে চায় তা বাংলাদেশের স্বার্থে হবে, প্রকল্পের স্বার্থে হবে, আমাদের অর্থনীতির স্বার্থে হবে, সেইগুলি হয়তো নিয়ে আলোচনা হবে এবং সেখানে চীনের যে প্রস্তাবনা আছে সেটা বিবেচনা করে সিদ্ধান্ত হবে। চীনের অনেক প্রস্তাব ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন আমার মন্ত্রণালয়ে আছে, তারা রেল, রোড এবং নৌতে বিনিয়োগ করতে চায়। এখন এই বিনিয়োগগুলি আলোচনা হয়, নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন প্রকল্পের স্বার্থ দেখে আলোচনা হয়। সেখানে অনেকগুলি প্রকল্প আছে যেটাতে চীনের আগ্রহ আছে এবং তাদের প্রস্তাবনাগুলো ইতিবাচক। আমরা সেগুলি পরীক্ষা নিরীক্ষা করছি। নিশ্চয়ই চীন এগিয়ে আসতে চায়, অতীতেও এখনো। আমরাও আমাদের উন্নয়নের স্বার্থে টেকনোলজিক্যাল একটু আমরা সাউন্ড হব, সেই স্বার্থে এগুলি বিবেচনা নিব এবং উভয় দেশের স্বার্থ এবং রাইট রক্ষা করে, বেনিফিট রক্ষা করে যেসব প্রকল্পগুলি একমত হওয়া যাবে সেইগুলি গ্রহণ করা হবে। না, বাংলা থেকে পাঠানো হচ্ছে, আপনি ওইটা তো বললাম আমি যে ওটা কেবল ফিজিবিলিটি স্টাডি হয়েছে। সব প্রকল্পই বিদেশের অর্থায়নের চীন, কোরিয়া এবং অন্যান্য দেশের আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের বিবেচনা করতে হয় প্রকল্পের স্বার্থে এবং অর্থনীতির স্বার্থে ওই অর্থের আর্থিক সহযোগিতাটা কতটা আমাদের অনুকূলে সেটা বিবেচনা করতে হয়। সেটা বিবেচনা করেই আমরা আপনার এগোচ্ছি, অর্থাৎ জাতীয় স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ এবং আমাদের অবকাঠামোর স্বার্থটা প্রাধান্য পায়। যেমন অনেকেই আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে চায় এখান থেকে চিটাগাং, মানে ঢাকা থেকে চিটাগাং প্রায় 200 কিলোমিটারের উপর, তাই তো? তো সেটা তারা করতে চায়, তাদের বিনিয়োগ তারা বাস্তবায়ন করবে, বিনিময়ে তারা, আপনি জানেন যে টোল বা ট্যাক্স তারা কালেকশন করবে। এখন যে মানের ফেইট এর এখান দিয়ে আপনি ক্যারি হয়, যে হারে প্যাসেঞ্জার ক্যারি হয়, তার যে রিটার্ন, সেই রিটার্ন আমরা যদি তাদের দেই, ওই প্রকল্পের ব্যয়, তার ইন্টারেস্ট সহ কতটা লাভ তাদের হয় আর কতটা আমাদের লস হয়, অথবা আমরা কত কম সময়ের মধ্যে তাদের দিতে পারি। তারা 50 বছরের চাইলো, আমি তো চাইবো 20 বছরে করতে পারলে ভালো হয়। তার মানে 20 বছর নিয়ে যাওয়ার অবকাঠামোটা আমার হয়ে গেল, পরবর্তীতে আমি সরকার লাভবান করলাম। এই জায়গাগুলিতেই হচ্ছে আপনার বার্গেনিং এবং এক হওয়ার কূটনৈতিক এবং ধরেন প্রকল্পের স্বার্থ চেষ্টা, বার্গেনিং। সরকারের পরিকল্পনা আছে, কিন্তু ওটা ফিজিবিলিটি স্টাডি হয়ে তার আমরা পর্যবেক্ষণ করছি, মাত্র পর্যালোচনা করছি এবং এর বিভিন্ন দিক আমরা দেখছি। এর অর্থনৈতিক গুরুত্ব নিশ্চয়ই দাবি তো আছে, আমাদের কানেক্টিভিটি তো আরো দরকার, সেটা রোডে বলেন, রেলে বলেন, নৌয়ে বলেন, দরকার। তো সেই জায়গা প্রত্যেকটা দরকারের সাথে তার ফিজিবিলিটি স্টাডি করে তার সামাজিক অর্থনৈতিক গুরুত্ব, পরিবেশের গুরুত্ব এগুলি বিবেচনা করে এগোতে হচ্ছে।